আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের এই এক্সক্লুসিভ ক্লাসে। তোমরা কে কোথা থেকে আজকের এই ক্লাসটি লাইভ দেখতেছো একটু ঝটপট করে কমেন্টে জানিয়ে দাও। কে কোন জেলা থেকে আজকের এই লাইভ ক্লাসটি সরাসরি দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের বন্ধুদেরকে কমেন্ট বক্সে ঝটপট মেনশন করে দাও। আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাব, আলোচনা শুরু করব। তাই দ্রুত তোমরা জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদের মেনশন করে দাও। কেমন আছি আমরা সবাই? কেমন আছো তোমরা? একটু কমেন্ট করে জানাও। আশা করি ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি বা যে ক্লাসটি সেটা হলো যে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানের। আমরা জানি যে আমাদের সামনে অর্থাৎ 8 তারিখ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা। তো আজকের ক্লাসটি মূলত হলো যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, ডি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ইউনিট অর্থাৎ বি ইউনিট, এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে যারা মানবিক ইউনিটগুলোতে যারা পরীক্ষা দিবা, তোমাদের যাদের জিকে অংশ বা সাধারণ জ্ঞান অংশ রয়েছে, আজকের ক্লাসটি সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে যারা আগামী পরশুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ক্লাসটি বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকের ক্লাসটিতে মূলত আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশ্নগুলো আসে, অর্থাৎ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়গুলি বা আন্তর্জাতিক বিষয়গুলির যে প্রশ্নগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিট হয়। একটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে, সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে চান্স পাওয়ার একটি টেকনিক, সহজ টেকনিক হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট এছাড়া বিসিএস বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বিগত প্রশ্নগুলো আছে, তোমরা যদি ওই বিগত প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে অ্যানালাইসিস করে পড়তে পারো, তাহলে ধরা যায় তুমি 50 to 60% প্রশ্ন কিন্তু তুমি বিগত সালের প্রশ্ন থেকেই পেয়ে যাবা। কেননা বিগত সালের প্রশ্ন থেকেই প্রশ্ন বা ওই টাইপের প্রশ্নই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে ঘুরে ফিরে বারবার আসে। সুতরাং যারা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়েছ তাদের জন্য আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খুবই সহজ হবে। তো আমরা দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো রেখেছি ওই প্রশ্নগুলো বিগত সালের প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি এবং ওই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। এবং তুমি যদি আজকের এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়তে পারো, আশা করি এখান থেকে তুমি ইনশাআল্লাহ কমন পাবো। দেরি না করে আমরা শুরু করি। শুরু করার আগে তোমরা কে কোন জেলা থেকে ক্লাসটি দেখতেছো আবার একটু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের একটু আজকে ক্লাসটিতে মেনশন করে দাও। নিঝুম ইসলাম মুর্শিদ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমরা সাম্প্রতিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের ক্লাসটি শুরু করব, যেগুলো যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দেখো প্রথম প্রশ্নটিতে কি বলছে যে জেন জেড এর পরের প্রজন্মের নাম কি? জেন জেড এর পরের প্রজন্মের নাম কি? জেনারেশন আলফা, জেনারেশন বিটা, জেনারেশন গামা নাকি জেনারেশন আলফা এক্স? কোনটি জেন জেড এর পরের প্রজন্মের নাম? আমরা বলি জেন জি। হ্যাঁ, তাহলে এর পরের প্রজন্মের নাম কোনটা একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দিবা। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে জেন জেড বা জেন জি এর পরের প্রজন্মের নাম কি? আচ্ছা, দেখি আমরা তাহলে জেন জি এর পরের প্রজন্মের নাম কি? জেন জি এর পরের প্রজন্মের নাম হলো জেন জি এর পরের প্রজন্মের নাম কি হবে? কমেন্ট করে জানাও। জেন জি এর পরের প্রজন্মের নাম হলো জেনারেশন আলফা। কোনটা হবে কারেক্ট আনসার? জেনারেশন আলফা। হ্যাঁ,
আমরা জানি জেনজি এটা হলো, এটার সময়কাল কত, এটার জেনজির সময়কাল হলো 1997 টু কত 2012। তার মানে জেনজি অর্থাৎ যাদের জন্ম 1997 থেকে 2012 এর মধ্যে তাদেরকে বলা হয় জেন জি। আর জেনারেশন আলফা তাহলে কোনটা? জেনারেশন আলফা হলো 2013 টু 2025 এর মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় কি জেনারেশন আলফা। আচ্ছা ঠিক আছে, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্নটি দেখি আমরা। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে অন্তর্বর্তীকালীন বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? এমশাগত হোসেন নাকি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম নাকি মোহাম্মদ তৌহিদ ইসলাম নাকি ফজল কবির খানম? কোনটি সঠিক অ্যান্সার হবে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? এমশাগত হোসেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, মোহাম্মদ তৌহিদ হোসেন নাকি ফজল কবির খান? কোনটি সঠিক অ্যান্সার হবে? আচ্ছা তাহলে সঠিক অ্যান্সার হলো কোনটি? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। আচ্ছা এরপরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো 3 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন কোনটি? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন কোনটি? গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নাকি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা? কোনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন? একটু দ্রুত কমেন্ট করবা, ঝটপট কমেন্ট করবা, হ্যাঁ তাড়াতাড়ি কমেন্ট করবা। কোনটা হবে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। তাহলে সঠিক উত্তর কোনটি? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। আচ্ছা এরপরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্নটি দেখো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? ক খুলনা নাকি চট্টগ্রাম নাকি বরিশাল নাকি কুমিল্লা? কোনটি সঠিক উত্তর হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান কোথায়? খুলনা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা? কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর হবে? চট্টগ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান হলো চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা। কোন উপজেলা? চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা। হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রাম। গ্রামের নাম কি? বাথুয়া। বাথুয়া, বাথুয়া। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে 1940 সালে। ঠিক আছে, এরপরে প্রশ্ন চলে যাই আমরা। তোমাদের বন্ধুদের যাদেরকে এখনো মেনশন করো না একটু মেনশন করে দাও, দ্রুত সবাইকে জয়েন হতে বলো এবং তোমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। আচ্ছা এরপরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে? 2002, 2004, 2006, 2008? কোনটা সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? 2002, 2004, 2006 নাকি 2008? কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে। কত সালে? 2006 সালে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? 2006। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে। আচ্ছা এরপরের প্রশ্নে চলে যাই আমরা। এরপরের প্রশ্নটি দেখি আমরা কি বলছে এখানে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে? আমরা জানি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ওই বিমানটির নাম কি? ওই বিমানটির নাম কি? ইয়াক 128, ইয়াক 129, ইয়াক 130 নাকি ইয়াক 131? কোনটি সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সম্প্রতি বাংলাদেশের যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে ওই বিমানটির নাম কি? একটু কমেন্ট করে ঝটপট জানিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, ওই বিমানটির নাম হলো ইয়াক 130। ইয়াক 130 এবং এই বিমান দুর্ঘটনায় যে আমাদের
নিহত হয়েছেন যিনি, বিমান বাহিনীর যিনি নিহত হয়েছেন তিনি কে? স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, তার নামটা কি? আসিম জাওয়াদ। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তার মানে বাংলাদেশ সম্প্রতি যে বিমানটি দুর্ঘটনা হয়েছে, ওই বিমান দুর্ঘটনা, যে বিমানটি দুর্ঘটনা হয়েছে ওই বিমানটির নাম হলো ইয়াক 130 এবং ওই বিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর যিনি নিহত হয়েছেন, যে পাইলট নিহত হয়েছেন, ওনার নাম কি? আসিফ জাওয়াদ। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই আমরা। আচ্ছা দেখো, সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? বর্তমানে সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? বরিশাল, চট্টগ্রাম, খুলনা নাকি ঢাকা? কোন বিভাগে বর্তমানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কোনটি সঠিক উত্তর হবে? একটু কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর কোনটি হবে। তাহলে সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা? কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর বরিশাল। তাহলে সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? সাক্ষরতার হার সর্বাধিক বরিশালে। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই আমরা। দেখো, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ষষ্ঠ, সপ্তম, অষ্টম নাকি নবম? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম অবস্থানে আছে? সঠিক উত্তর কোনটা হবে? কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করে জানাবা কোনটা সঠিক উত্তর হবে। ক্লাসটি তোমাদের টেনে শেয়ার দিয়ে রাখো, তোমাদের বন্ধুদের মেনশন দাও। তাহলে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বর্তমান বাংলাদেশের অবস্থান অষ্টম। কত? অষ্টম। তাহলে বর্তমানে বাংলাদেশ বিশ্ব জনসংখ্যার দিক থেকে কততম অবস্থানে আছে? অষ্টম। আর আমরা জানি আয়তনে কততম? এটা সবাই আমরা জানি, আয়তনে বাংলাদেশ বিশ্বে 94তম। আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম? 94তম। আচ্ছা ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে যাই আমরা। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং দেরি না করে তোমরা সবাই জয়েন করো এবং মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করো। আশা করি আজকের ক্লাসটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখি, বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয়? 150, 153, 156 নাকি 157? বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয়? কতটি দেশে? কোনটা হবে সঠিক উত্তর? একটু কমেন্ট করে দ্রুত জানাও। তোমরা বেশি বেশি কমেন্ট করো, কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দাও কোনটা হবে। তাহলে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয়? বিশ্বের 197টি দেশে। কতটি দেশে? বিশ্বের 197টি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, বর্তমানে দেশে মোট কতটি ইপিজেড রয়েছে বা ইপিজেডের সংখ্যা কতটি? বর্তমানে দেশে ইপিজেডের সংখ্যা কতটি? বর্তমানে দেশে কতটি ইপিজেড রয়েছে? কোনটা হবে সঠিক উত্তর? কমেন্ট করে জানাও। বর্তমানে দেশে কতটি ইপিজেড রয়েছে? 5টি, 8টি, 10টি, 11টি? কোনটা সঠিক উত্তর হবে? বর্তমানে দেশে ইপিজেড রয়েছে 10টি। কয়টি? 10টি। এর মধ্যে সরকারি কয়টি? সরকারি ইপিজেড 8টি। সরকারি কয়টি? 8টি। সর্বমোট 10টি ইপিজেড বর্তমানে বাংলাদেশে রয়েছে, এর মধ্যে সরকারি 8টি। ঠিক আছে, পরের পার্টে চলে যাই আমরা। আচ্ছা, এরপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিকের, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব, ডি ইউনিট বলো, অনেক সম্ভাবনা রয়েছে এখান থেকে দু একটা প্রশ্ন থাকার। দেখো প্রশ্নগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট। দেশব্যাপী নিরাপত্তা অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট খুব পরিচিত একটা নাম আমাদের। তো এই অপারেশন ডেভিল হান্ট সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে কত সালে? 8 ফেব্রুয়ারি 2025। তারিখটা খেয়াল রাখবা, 8 ফেব্রুয়ারি 2025 দেশব্যাপী নিরাপত্তা অপারেশন ডেভিল হান্ট চালু হয়। কবে? 8 ফেব্রুয়ারি 2025। এরপরে প্রশ্নটা দেখি, 2024-25 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি? 2024-25 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোনটি? ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউ। ইউরোপীয় ইউনিয়ন, ইউর যে ভুক্ত যে দেশগুলো রয়েছে, এটাই হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার, ইউরোপীয় ইউনিয়ন। 2024-25 অর্থ বছরে এটাই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। ক্লাসটি বেশি করে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, মেনশন করে রাখো।
আচ্ছা, এরপরের প্রশ্নটি দেখি, ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কি? ইরানের প্রস্তাবিত নতুন রাজধানী, আমরা জানি যে ইরানের প্রস্তাবিত নতুন বর্তমান রাজধানীর নাম হলো তেহরান। কি? তেহরান। বর্তমান রাজধানীর নাম কি? তেহরান। এবং প্রস্তাবিত রাজধানীর নাম কি? মাকরান। একটু খেয়াল রাখবা, তাহলে ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কি? মাকরান। আর তেহরানটা কি? বর্তমান রাজধানী। আচ্ছা, এরপরে দেখি 4 নম্বর প্রশ্নটা, আইসিসি যেটা এখন চলতেছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। একটু বিষয়গুলো একটু খেয়াল রাখবা, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি ইনশাআল্লাহ এগুলো থেকে কমন পাবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনটির জন্য আবারও বলতেছি, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাম্প্রতিক আলোচনা করতেছি এখন, এরপরে আমাদের যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি, ওইগুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওই প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করে ভালোভাবে পড়তে পারো, আশা করি ওখান থেকে তুমি কয়েকটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। বেশ কয়েকটা প্রশ্ন তুমি ইনশাআল্লাহ কমন পাবা যদি ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো পড়তে পারো। তো দেখো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর আয়োজক দেশ কোনটা? তো কোন দেশ এটা আয়োজন করছে সেটা হলো পাকিস্তান। কোনটা? পাকিস্তান। তাহলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 আয়োজক দেশ কোনটা? পাকিস্তান। এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি আমরা যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আচ্ছা, এরপরের পেজে চলে যাই আমরা। দেখো কি বলছে এখানে, 6 নম্বর প্রশ্নটা দেখি, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2029 কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2029 অনুষ্ঠিত হবে ভারতে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি, বিপিএল এর 10ম এডিশনের চ্যাম্পিয়ন দলের নাম কি? আমরা জানি সম্প্রতি আমাদের বাংলাদেশে যে বিপিএল হয়েছে, বিপিএল খেলা হয়েছে, এই বিপিএল এর কোন দলটা চ্যাম্পিয়ন হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। কোনটা? ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে বিপিএল এর 10ম এডিশনের চ্যাম্পিয়নের দলের নাম কি? ফরচুন বরিশাল। এবং কোনটা রানার্স আপ হয়েছে? রানার্স আপ হয়েছে আমরা জানি চট্টগ্রাম কিংস। কোনটা? চট্টগ্রাম কিংস। চিটাগাং কিংস ও চট্টগ্রাম কিংস কি হয়েছে? রানার্স আপ হয়েছে সাম্প্রতিক যে বিপিএলটা হয়েছে বাংলাদেশে ওইটাতে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি 8 নম্বরটা কি বলছে যে বিপিএল 2025 এর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে? বিপিএল 2025 এর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেন মেহেদী হাসান মিরাজ। কে? মেহেদী হাসান মিরাজ। বিপিএল 2025 এর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের নাম কি? মেহেদী হাসান মিরাজ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি যে বিপিএল 2025 এর সর্বোচ্চ রান সংগ্রহের নাম কি? তাহলে সর্বোচ্চ রান বিপিএল এ কে করছে এবার? নাইম ইসলাম। কে করছে? নাইম ইসলাম। এবং এটা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সর্বোচ্চ রান যে করছে ওই রানটা কত? কত রান করছে? সর্বোচ্চ কত রান? 511। কে করছে? নাইম ইসলাম। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি, বিপিএল 2025 এর সর্বোচ্চ উইকেট সংগ্রহের নাম কি? বিপিএল 2025 এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম কি? সর্বোচ্চ উইকেট কে করছে? তাসকিন আহমেদ। কে করছে? তাসকিন আহমেদ। কয়টা উইকেট করছে? 25টা। সর্বোচ্চ 25টা উইকেট করছে কে? বিপিএল 2025 এ তাসকিন আহমেদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরের পার্টে চলে যাই আমরা। ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, বন্ধুদের মেনশন দাও এবং আজকের ক্লাসটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত থাকো, দেখো মনোযোগ দিয়ে। আশা করি ইনশাআল্লাহ এর থেকে যথেষ্ট কমন পাবা। আচ্ছা, কমেন্ট করে জানাবা, তোমরা উত্তরগুলো ঝটপট কমেন্ট করে জানাবা। দেখো এই প্রশ্নটা দেখি আমরা, বাংলাদেশের সাথে, এবার আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে চলে আসছি। দেখো, বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই।
বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই, এমন দেশ কোনটা? অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক কোন রিলেশন নেই, এমন দেশের নাম কি, কোনটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে ইসরায়েল, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, হাইতি, কোনটা সঠিক উত্তর হবে? বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে, কমার্শিয়াল রিলেশন আছে কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন নাই, এমন দেশ কোনটা? কোনটা হবে? এমন দেশ হলো তাইওয়ান। তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্কে আছে, কমার্শিয়াল রিলেশন আছে কিন্তু কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক কোন রিলেশন নাই। আর ইসরায়েলটা আমরা জানি যে ইসরায়েলের সাথে বাণিজ্যিক বা কূটনৈতিক কোন ধরনের কোন সম্পর্ক বাংলাদেশের নেই, বাণিজ্যিক কূটনৈতিক কোন সম্পর্ক ইসরায়েলের সাথে বাংলাদেশের নেই। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। তাহলে সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? একটু দ্রুত ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও, কোনটা সঠিক উত্তর হবে? সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? সঠিক উত্তর হবে মালদ্বীপ। আমরা জানি সার্ক, SAARC, সার্ক এটা হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্ক। এই সদস্য দেশ কয়টি? 8টি। সার্কের সদস্য দেশ কয়টি? 8টি। কি কি আমরা জানি? এই 4টা: মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এই 8টি হলো সার্কভুক্ত দেশ। দক্ষিণ এশিয়া এর আঞ্চলিক, দক্ষিণ এশীয় আঞ্চলিক যে একটা জোট, সেটা হলো সার্ক। তাহলে এই সার্কের সদস্য সংখ্যা কয়টি? 8টি। তাহলে সার্কের ফুল মিনিং কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ফুল মিনিংটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট, সার্ক। আচ্ছা, তাহলে সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপের দূতাবাস। মালদ্বীপ একটা সার্কভুক্ত দেশ এবং এই দেশের দূতাবাস বাংলাদেশে নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই আমরা। 3 নম্বর প্রশ্নটি দেখি আমরা যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী, অর্থাৎ আমরা যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার পরবর্তী আমরা জানি যে বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তো এই স্বীকৃতি দেওয়ার মধ্যে সমাজতান্ত্রিক দেশ, মুসলিম দেশ, আরব দেশ, অনারব দেশ, অনেক বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো এই সমাজতান্ত্রিক যে ভাগটা করা হয়েছে, এই সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করছে? পোল্যান্ড, বুলগেরিয়া, পূর্ব জার্মানি, সোভিয়েত ইউনিয়ন। কোনটি সঠিক উত্তর হবে? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? কমেন্ট করে একটু দ্রুত কমেন্ট করে জানাবো, ঝটপট কমেন্ট করবো, কোনটা হবে? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটা? কোনটা হবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ? আচ্ছা, তো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো পোল্যান্ড। কোনটা? পোল্যান্ড। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড। এখান থেকে আরো যে ধরনের প্রশ্ন আসতে পারে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ কোনটা? যদি প্রশ্ন থাকে যে অনারব দেশ, অনারব দেশ, অনারব দেশ বা অনারব মুসলিম দেশ, এরকম যদি প্রশ্ন থাকে, অনারব দেশ বা অনারব মুসলিম দেশ, এই দুইটা প্রশ্ন থাকলে এই দুইটার উত্তর হবে কি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ বা অনারব মুসলিম দেশ কোনটা? সেনেগাল। কোনটা হবে? সেনেগাল। আর যদি প্রশ্ন থাকে এরকম যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ, তাহলে কোনটা সঠিক উত্তর হবে? আরব মুসলিম দেশ। একটু কমেন্ট করে জানাও তোমরা কোনটা সঠিক উত্তর হবে। যদি আরব মুসলিম দেশ থাকে যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ইরাক। কোনটা হবে সঠিক উত্তর? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ কোনটা? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ ইরাক। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা,
দেখো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটা? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটা? কোনটা সঠিক উত্তর হবে? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ হলো সেনেগাল। কোনটা? সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটা তাহলে? সেনেগাল। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি আমরা। বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারীকে? বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারীকে? রাজিয়া সুলতানা, তারামন বিবি, মার্জিয়া ইসলাম, রহিমা বেগম। কোনটা সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করো, ছটপট কমেন্ট করবা। কোনটা সঠিক উত্তর হবে? বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? তাহলে সঠিক উত্তর হলো মার্জিয়া ইসলাম। বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী মার্জিয়া ইসলাম। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কোন শতাব্দীতে? অষ্টম শতাব্দী, দশম শতাব্দী, দ্বাদশ শতাব্দী নাকি ত্রয়োদশ শতাব্দী? কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? কোন শতাব্দী? কোনটা হবে সঠিক উত্তর? বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কোন শতাব্দীতে? বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ত্রয়োদশ শতাব্দীতে। কত শতাব্দীতে? বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ত্রয়োদশ শতাব্দীতে 1204 সালে। 1204 সালে, অর্থাৎ 1204 সালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি, সেন বংশের যে সর্বশেষ শাসক ছিল অর্থাৎ লক্ষণ সেন, ওই লক্ষণ সেনকে পরাজিত করে 1204 সালে সর্বপ্রথম ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। তাহলে কে প্রতিষ্ঠা করেন? ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কত সালে? 1204 সালে। কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে পরাজিত করে। কে? কাকে? লক্ষণ সেনকে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যদি প্রশ্ন থাকে এরকম যে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন আমলের সূচনা হয় কত সালে? ভারতবর্ষে প্রথম মুসলিম, একটু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো একটু খেয়াল রাখবা। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন আমল শুরু হয়, মুসলিম শাসন শুরু হয় কত সালে? 712 সালে। আমরা জানি 712 সালে মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয়ের মাধ্যমে, মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের মাধ্যমে সর্বপ্রথম ভারতবর্ষে মুসলিম শাসনামলের সূচনা ঘটান। কত সালে? 712 সালে। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষে প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতবর্ষে প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো, ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1192 সালে। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1192 সালে। কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ ঘুরি। তাহলে ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1192 সালে, প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। তাহলে এখান থেকে আমরা কয়টা প্রশ্ন পেলাম? দুইটা প্রশ্ন। একটা হলো, দুইটা বিষয় পেলাম যে বাংলা বলতে আমাদের যে বাংলা অঞ্চল, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা বা আসাম ত্রিপুরা, এগুলো নিয়ে বাংলা অঞ্চলে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় ত্রয়োদশ শতাব্দীতে 1204 সালে। কিন্তু যদি প্রশ্ন থাকে যে ভারতবর্ষে কখন মুসলিম শাসনের সূচনা ঘটে, এই প্রশ্ন থাকলে হবে 712 এবং কে করেন? মোহাম্মদ বিন কাসেম। আর যদি প্রশ্ন থাকে যে ভারতবর্ষে প্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা, একটা হলো মুসলিম শাসনামলের সূচনা আর একটা হলো মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা। সাম্রাজ্য প্রতিষ্ঠা যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটা হবে 1192 সালে মোহাম্মদ ঘুরি। 1192 সালে মোহাম্মদ ঘুরির মাধ্যমে প্রথম ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এরপরে এখান থেকে তোমার আরো যে প্রশ্ন থাকতে পারে যে আমরা জানি যে দিল্লির যে সালতানাত অর্থাৎ সুলতানি আমল যেটা,
এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? প্রশ্ন আসতে পারে যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? কি হবে সঠিক উত্তর? একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা জানো দ্রুত একটু কমেন্ট করে জানাও যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হলো কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। আর যদি প্রশ্ন থাকে এরকম যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, একটা হলো শুধু প্রতিষ্ঠাতা, একটা হলো প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি প্রশ্ন থাকে যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে উত্তর হবে সুলতান ইলতুৎমিশ। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সুলতান ইলতুৎমিশ। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সুলতান ইলতুৎমিশ। আচ্ছা, ঠিক আছে। এরপরে প্রশ্ন চলে যাই আমরা। এরপরে প্রশ্ন দেখো, কে ভাষা শহীদ নন? নূর হোসেন, রফিক, জব্বার সালাম। কে ভাষা শহীদ নয়? কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানিয়ে দাও। কে ভাষা শহীদ নয়? নূর হোসেন, রফিক, জব্বার সালাম, কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা দেখো, আমরা জানি রফিক, জব্বার, সালাম এরা ভাষা শহীদ 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এরা কিন্তু শহীদ হয়েছেন, তাই না? রফিক, জব্বার, সালাম এনারা হলেন ভাষা শহীদ। তাহলে নূর হোসেন, আমাদের সঠিক উত্তরটা হবে কি? আমাদের সঠিক উত্তরটা হবে কি তাহলে? নূর হোসেন। নূর হোসেন কি উনি ভাষা শহীদ নয়, তাহলে উনি কে? উনি হলেন 1987 সালে 1987 সালের 10 নভেম্বর 1987 সালের 10 নভেম্বর যেই তৎকালীন রাষ্ট্রপ্রধান এরশাদ, স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে শহীদ হয় নূর হোসেন। এই জন্য আমরা জানি যে 10 নভেম্বরকে বলা হয় শহীদ নূর হোসেন দিবস। 10 নভেম্বরকে কি বলা হয়? শহীদ নূর হোসেন দিবস। 1987 সালে 10 নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলনে নূর হোসেন শহীদ হন, এই জন্য 10 নভেম্বর। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নূর হোসেন দিবস কত তারিখ? নূর হোসেন দিবস হলো 10 নভেম্বর। আচ্ছা, ঠিক আছে। তাহলে রফিক, জব্বার, সালাম আমরা জানি এরা হলো ভাষা শহীদ। পরের প্রশ্ন চলে যাই আমরা। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? কি হবে সঠিক উত্তর? কোনটা হবে? জয়নুদ্দিন, আলীবর্দী খাঁ, শওকত জং, হায়দার আলী। সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানাও তো, দ্রুত কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে। যে নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? তাহলে নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি হবে? জয়নুদ্দিন। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জয়নুদ্দিন। এরপরে প্রশ্ন চলে যাই আমরা। দেখো এরপরে প্রশ্ন দেখো, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন, না দুঃখিত এটা পতন হবে না, এটা উত্থান হবে, তবে উত্থান বা শুরু। তাহলে কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটেছিল? কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটেছিল? কোনটা? পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধ, নাকি পানিপথের তৃতীয় যুদ্ধ? কোনটা সঠিক উত্তর হবে? কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটেছিল? সঠিক উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধ। কোনটা? পানিপথের প্রথম যুদ্ধ। আমরা জানি 1526 সালে, একটু খেয়াল রাখবা, 1526 সালে সুলতানি আমলের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে মুঘল সম্রাট বাবর কাকে পরাজিত করেছিলেন? ইব্রাহিম লোদিকে পরাজিত করে সুলতান বংশের অবসান ঘটান বা পতন ঘটান, এবং শুরু হয় কি? মুঘল সাম্রাজ্য। এই যেটা এখানে বলছে যে মুঘল সাম্রাজ্য। তাহলে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে কার হাত ধরে? সম্রাট বাবরের হাত ধরে। কার পতনের মাধ্যমে? ইব্রাহিম লোদির পতনের মাধ্যমে। ইব্রাহিম লোদি কে ছিলেন? সুলতানি আমলের, অর্থাৎ প্রাচীন বাংলার যে সুলতানি আমল, এই সুলতানি আমলের সর্বশেষ সুলতান বা দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ছিলেন কে? ইব্রাহিম লোদি। এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করেন
সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের উত্থান ঘটান। আচ্ছা, এরপরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো, ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে? ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করে রাখা আছে? খান জাহান আলী, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি নাকি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি? ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করে রাখা আছে? কোনটা সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করবা কোনটা সঠিক উত্তর হবে। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করে রাখা আছে? উত্তর হবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। আমরা জানি সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ বা 360 আউলিয়ার শহর। এখান থেকেও প্রশ্ন আসে 360 আউলিয়ার দেশ বা 360 আউলিয়ার শহর বলা হয় কোনটা? সিলেট। আর যদি থাকে যে 12 আউলিয়ার দেশ বা 12 আউলিয়ার শহর, 12 আউলিয়ার দেশ বা 12 আউলিয়ার শহর থাকলে সেটা হবে কি? চট্টগ্রাম। সেটা কি হবে? চট্টগ্রাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়েমেন, তাহলে আমরা জানি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নামের শেষ অনেক সময় ব্যবহার করি, হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তাহলে ইয়েমেন থেকে আসেন। শাহজালাল রহমতুল্লাহ কোথা থেকে এসেছিলেন? ইয়েমেন থেকে। তাহলে সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ বা 12 আউলিয়ার শহর। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্নে দেখো, কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? কোনটা সঠিক উত্তর হবে? কাসিম খান, ইসলাম খান, মীর জুমলা নাকি শায়েস্তা খান? কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? সঠিক উত্তর কোনটা হবে? দ্রুত কমেন্ট করে জানাও, ছটপট কমেন্ট করো। তোমাদের বন্ধু যাদের এখনো মেনশন দাও না, মেনশন দাও। সবাইকে ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার করে তোমাদের টাইমলাইনেও রাখো। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাও, আশা করি ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। দেখো, তাহলে কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে শায়েস্তা খান। কোনটা? শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্ন যাওয়ার আগে আমাদের কিন্তু এখন তোমরা জানো যে আজকে ক্লাসটা হলো আমাদের রেস্টার্ট ব্যাচের প্রথম ক্লাস। আমরা প্রথম ক্লাস হিসেবে লেকচার 1 এর প্রথম ক্লাস হিসেবে আমরা এটা আজকে ফ্রি দিতেছি, আমাদের ফেসবুক পেজে লাইভ ক্লাস চলতেছে। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর মানবিক ইউনিটের বা ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের এই শেষ সময়ে নিজেদেরকে যাচাই করার জন্য আমাদের এই রেস্টার্ট ব্যাচটি হতে পারে সেরা হাতিয়ার। দেরি না করে খুব দ্রুত আমাদের রেস্টার্ট ব্যাচটিতে যুক্ত হয়ে যাও। আমরা 15ই মার্চ পর্যন্ত সময় বর্ধিত করেছি, অর্থাৎ তুমি চাইলে 15 মাসের মধ্যে 15 তারিখের মধ্যে ভর্তি হতে পারবে। তবে যত দ্রুত সময় ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস তো চলতেই থাকবে। তো তুমি যত দ্রুত সম্ভব ভর্তি হবে, তুমি তত বেশি ক্লাস পাবা, সাজেশন পাবা এবং গুরুত্বপূর্ণ এই টপিক বা প্রশ্নগুলো পাবা, যেগুলো আমরা ব্যাখ্যা সহকারে, যেগুলো ব্যাখ্যা করার মতো এগুলো আলোচনা করবো, ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এইভাবে যে তুমি শেষ সময় নষ্ট না করে এই শেষ সময়ে যদি একটু গুছিয়ে সাজিয়ে প্রিপারেশন নিতে পারো, আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানবিকের একটি আসন তোমার জন্য ইনশাআল্লাহ বরাদ্দ থাকবেই বা তুমি পাবেই ইনশাআল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, 12 নম্বর প্রশ্নটা দেখি আমরা। কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে? কোন দেশের বাণিজ্যিক কোম্পানি? আমরা জানি যে ভারতবর্ষে কিন্তু ইংরেজরা প্রায় 200 বছর কিন্তু শাসন করছে, তাই না? তোমার 1757 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর বা 190 বছর কিন্তু ইংরেজরা শাসন করেছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে, তাই না? শাসন বলতে শোষণ করেছে, রাইট? ওকে, তো কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে? সঠিক উত্তর হবে কোনটি? সঠিক উত্তর হবে ইংল্যান্ড। কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে? ইংল্যান্ড। তোমরা বেশি বেশি কমেন্ট করবা, উত্তরগুলো ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলবা। তোমাদের রেসপন্স যত বেশি পাবো তত আমাদের ক্লাস করার
ক্লাস করতে ভালো লাগে, ক্লাস করে আমরা আনন্দ পাই। দেখো পরের প্রশ্নে দেখো, নিচের কোনটি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান? নিচের কোনটি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান? কোনটি? আইএফআইসি ব্যাংক লিমিটেড, দ্য ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক, নাকি ইনভেস্টমেন্ট কোঅপারেশন অফ বাংলাদেশ? কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট করে জানিয়ে দেন নিচের কোনটি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান? নিচের কোনটি আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান? আমানত তোমার থেকে ওরা গ্রহণ করবে, সেটা হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আমরা জানি এই ব্যাংকগুলো সাধারণত আমানত গ্রহণ করে, কিন্তু এগুলো ঋণ দেয়, কিন্তু এটা ঋণ দেয় না। এটা হলো, এটা সংক্ষেপে বলা হয় আইসিবি। এটা আমরা জানি শেয়ার বাজার বা অন্যান্য যে মার্কেট প্লেস আছে এবং এই সব জায়গায় ঋণ যারা নিতে চায় তাদেরকে ঋণ দেয় বা আমানত দেয়, এটা গ্রহণ করে না, এটা দেয়। ঠিক আছে, তাহলে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা হলো আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে যাই আমরা। নিচের কোনটি উন্নয়ন ব্যাংক? অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। নিচের কোনটি উন্নয়ন ব্যাংক? কোনটি সঠিক উত্তর হবে? অগ্রণী, পূবালী, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। নিচের কোনটি উন্নয়ন ব্যাংক? ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও নিচের কোনটি উন্নয়ন ব্যাংক? কোনটা হবে সঠিক উত্তর? নিচের কোনটি উন্নয়ন ব্যাংক? অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। তাহলে উন্নয়ন ব্যাংক হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। তাহলে নিচের কোনটি উন্নয়ন ব্যাংক? উন্নয়ন ব্যাংক হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, ব্যাংক রেট বা সুদের হার কত? বাণিজ্যিক ব্যাংকের রেট, নাকি বিশেষায়িত ব্যাংকের রেট, কেন্দ্রীয় ব্যাংকের রেট, বিনিয়োগ ব্যাংকের রেট? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বা ডিতে এটা আসতে পারে যে ব্যাংক রেট, স্পেশালি ডি ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে। যে ব্যাংক রেট বা এই ব্যাংক রিলেটেড যে প্রশ্নগুলো দিলাম দুই তিনটা, এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসার সম্ভাবনা রয়েছে, বিতেও আসতে পারে। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো যে ব্যাংক রেট সুদের হার কত? বাণিজ্যিক ব্যাংকের রেট, বিশেষায়িত ব্যাংকের রেট, কেন্দ্রীয় ব্যাংকের রেট, বিনিয়োগ ব্যাংকের রেট। কোনটা সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর? হলো কেন্দ্রীয় ব্যাংকের রেট। তাহলে ব্যাংকের রেট কোন ব্যাংকের রেট অনুযায়ী হয় বা হার কোন ব্যাংকের অনুযায়ী হয়? সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। ওকে, নেক্সট চলে যাই আমরা। পরের প্রশ্ন দেখো, কি আমদানির জন্য চট্টগ্রামের আলীনগরকে শুল্ক স্টেশন করা হয়? কি আমদানির জন্য চট্টগ্রামের আলীনগরকে শুল্ক স্টেশন করা হয়? কৃষি পণ্য, শিল্পজাত পণ্য, এলপিজি, কোনটি নয়। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কোনটি হবে? দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট করো ঝটপট। আমদানির জন্য চট্টগ্রামের আলীনগরকে শুল্ক স্টেশন করা হয়। কি আমদানির জন্য? কৃষি পণ্য, শিল্পজাত পণ্য, এলপিজি, নাকি কোনটি নয়? কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হলো এলপিজি। সঠিক উত্তর কোনটা? এলপিজি। তাহলে কি আমদানির জন্য চট্টগ্রামের আলীনগরকে শুল্ক স্টেশন করা হয়? এলপিজি। পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্ন দেখি, ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? একটু দ্রুত কমেন্ট করে জানাও। 17 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, ময়মনসিংহ। কোনটা সঠিক উত্তর হবে? 17 সঠিক উত্তর কোনটা হবে? ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? দ্রুত কমেন্ট করে জানাও। রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, নাকি ময়মনসিংহ? কোনটা হবে সঠিক উত্তর? ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া হলো রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। তাহলে ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। হ্যাঁ, কাজী নাইমা ইসলাম উত্তর করেছে 17। আসফিয়া আক্তার উত্তর করেছে 17 বি। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। কাজী নাইমা ইসলাম উত্তর করেছে 17 সি। না, নিজাম ইসলাম 17 না। তাহলে ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাওয়াইয়া হলো রংপুর অঞ্চলের লোকসঙ্গীত। তাহলে ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? রংপুর অঞ্চল। এরপরে প্রশ্ন চলে যাই আমরা। দেখো, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে? 18 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, ঝটপট কমেন্ট করো। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে? তানভীর মোকাম্মেল,
তারিক মাসুদ, মাহফুজ আহমেদ নাকি চাষী নজরুল ইসলাম? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর কোনটা হবে? 18 সঠিক উত্তর কোনটা হবে? বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে? দেখি কে বলতে পারে কোনটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, তাহলে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর সঠিক উত্তর হলো চাষী নজরুল ইসলাম। সঠিক উত্তর কোনটা? চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক চাষী নজরুল ইসলাম। হ্যাঁ, আজকে একটা কমেন্ট করেছে 18টি। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের? রাঙ্গামাটি, রংপুর, কুমিল্লা, সিলেট? বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের? বলতো কোনটা হবে? রাঙ্গামাটি, রংপুর, কুমিল্লা, সিলেট? কোনটা সঠিক উত্তর হবে? বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ হলো সিলেট অঞ্চলের। কোনটা? সিলেট। বাংলাদেশের বিখ্যাত মণিপুরি নাচ সিলেট অঞ্চলের। ওকে, ফাইন। নেক্সট ক্লাসে চলে যাই আমরা। নেক্সট প্রশ্নে চলে যাই। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদের আসন রয়েছে? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? সিলেট, খুলনা, ঢাকা, রংপুর? কোন জেলায় সবচেয়ে বেশি সংসদের আসন রয়েছে? সিলেট, খুলনা, ঢাকা, রংপুর? কোনটা সঠিক উত্তর হবে? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে সংসদীয় আসন রয়েছে? বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন হলো ঢাকায়। কয়টা আসন জানো? 20টা আসন। সবচেয়ে বেশি সংসদীয় আসন কোন জেলায়? ঢাকায়। কয়টা আসন? 20টা। 20টা আসন। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা, যে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস, বাংলা ভবন, আহসান মঞ্জিল, চামেলি হাউস? তাহলে বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? কোনটা সঠিক উত্তর হবে? বর্ধমান হাউস, বাংলা ভবন, আহসান মঞ্জিল, চামেলি হাউস? সঠিক উত্তর কোনটা হবে? বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম হলো বর্ধমান হাউস। কি? বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। আচ্ছা, এরপরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো, আরডিএ এর পূর্ণরূপ কি? আরডিএ এর ফুল মিনিং বা পূর্ণরূপ কি? রাজশাহী ডেভেলপমেন্ট একাডেমি, রাজধানী ডেভেলপমেন্ট অথরিটি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি নাকি রুরাল ডেভেলপমেন্ট অথরিটি? কোনটা সঠিক উত্তর হবে? 22 সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যে আরডিএ এর পূর্ণরূপ কি? আরডিএ এর পূর্ণরূপ কোনটা হবে? আরডিএ এর পূর্ণরূপ হলো রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। কোনটা? রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। আরডিএ এর পূর্ণরূপ হলো রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। এরপরের প্রশ্নে চলে শুরু করার আগে যেটা বিষয়, তোমরা যারা আমাদের রেজিস্টার্ড ব্যাচে যুক্ত হতে চাও, আজকে ক্লাসের পরে সরাসরি আমাদের পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা জয়েন হতে চাও দ্রুত জয়েন হয়ে যাও, কারণ তোমাদের সময় তো খুব কম। আমাদের দেখা যায় পরশুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা তো হয়ে যেতেছে ডি ইউনিট, এরপরে ডি ইউনিট সামনে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিট আছে, গুচ্ছের মানবিকের যে ইউনিটগুলো রয়েছে, এখানে কিন্তু বাংলা, ইংরেজি এবং জিকে তোমার পড়তেই হবে। আমাদের এখন এই শেষ সময়ে তুমি তো যদি শর্টলি বা সাজেশনমূলক ভাবে পড়তে চাও, যেগুলো পড়লে আমার একদম কমন হবে, অর্থাৎ র্যান্ডমলি পড়তে গেলে কিন্তু তোমার পড়াশোনার শেষ নাই, সারা দুনিয়াটাই সিলেবাস। এত পড়াশোনা তোমার অ্যাডমিশনের জন্য করার দরকার নাই। তুমি যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করতে পারো, যে ভাইয়া টেকনিক্যালি পড়াশোনা বলতে, টেকনিক্যালি পড়াশোনা হলো যে আসলে কোন প্রশ্নগুলো বা কোন টপিকগুলো পড়লে, বাংলা বলো, ইংরেজি বলো, সাধারণ জ্ঞান বলো, কোন টপিকগুলো পড়লে বা ওই টপিকের কোন প্রশ্নগুলো পড়লে আমি কমন পাবো বা আমি চান্স পাবো, ওই বিষয়টা যদি তোমার জানা থাকে বা তুমি বোঝা ভাবে পড়ো, তাহলে কিন্তু আশা করা যায় তুমি একটা সিট বা একটা আসন তুমি কিন্তু পেতে পারো। সুতরাং আমরা আমাদের রেজিস্টার্ড ব্যাচের বাংলা বলো, ইংরেজি জিকে
বর্ণনা যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় ওইভাবে আমরা সাজিয়েছি, যেগুলো একদম না পড়লেই না এবং যেগুলো পড়লে তুমি ইনশাআল্লাহ কমন পাবা, যে টপিক বা যে প্রশ্নগুলো ওইগুলো আমরা আমাদের এই কোর্সটাতে ইনক্লুড করেছি এবং ওইগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা যারা আমাদের স্টার্ট ব্যাচে যুক্ত হয়েছো বা হতে চাও দ্রুত হয়ে যাও। আশা করি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু পাবো, আমাদের এইবারে অ্যাডমিশন কোথাও না কোথাও চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে দেখি আমরা যে ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি? এলিফ্যান্ট পয়েন্ট, দোয়েল চত্বর, নূর হোসেন স্কয়ার, বিজয় উল্লাস। সঠিক উত্তর কোনটা হবে? যে ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি? ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি? কোনটা সঠিক উত্তর হবে? একটু দ্রুত ছটপট কমেন্ট করে জানিয়ে দাও। এলিফ্যান্ট পয়েন্ট, দোয়েল চত্বর, নূর হোসেন স্কয়ার, বিজয় উল্লাস। কোনটা সঠিক উত্তর হবে? ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের নাম কি? আমরা একটু আলোচনা করছিলাম যে নূর হোসেন চত্বর বা নূর হোসেন স্কয়ার। একটু আলোচনা করলাম না যে 1987 সালের 10 নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নিহত হয়েছিলেন কে? নূর হোসেন। কোথায় নিহত হয়েছিলেন? জিরো পয়েন্ট। এবং এই জিরো পয়েন্টের বর্তমান নাম কি? নূর হোসেন চত্বর, যেটা গুলিস্তান মাজারের কাছে অবস্থিত। নূর হোসেন চত্বর, পূর্বে নাম ছিল জিরো পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা সঠিক উত্তর। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, বাংলাদেশের রাজধানী তো আমরা জানি ঢাকা, কিন্তু যদি প্রশ্ন আসে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট। কোনটা? 24 সঠিক উত্তর কোনটা হবে? একটু কমেন্ট করে জানিয়ে দাও। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়? বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহর? ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট। তাহলে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী আমরা জানি চট্টগ্রাম। কোনটা? চট্টগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? কোন জেলা? চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই আমরা যে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু হয় কোন দেশে? বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু হয় কোন দেশে? মালয়েশিয়া, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম। কোনটা সঠিক উত্তর হবে? বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু হয় কোন দেশে? মালয়েশিয়া, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে মালয়েশিয়া। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করে কোন দেশ? মালয়েশিয়া। 25 ক। এরপরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো, দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? ইয়েন, পেসো, ইউয়ান, উয়ান। তাহলে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? কোনটা সঠিক উত্তর হবে? 26 সঠিক উত্তর কোনটা হবে? কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হলো ওয়েন, WON। ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? ওয়েন। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 27 নম্বর, ব্ল্যাক ওয়াটার। ব্ল্যাক ওয়াটার এটা কি? এটা কি বিষাক্ত দ্রবণ, নাকি চুক্তি, নাকি কোন নিরাপত্তা সংস্থার নাম, নাকি গোয়েন্দা সংস্থার নাম? ব্ল্যাক ওয়াটার এটা কি? বিষাক্ত দ্রবণ, নাকি চুক্তি, নাকি নিরাপত্তা সংস্থার নাম, নাকি গোয়েন্দা সংস্থার নাম? তাহলে ব্ল্যাক ওয়াটার কি? ব্ল্যাক ওয়াটার হলো নিরাপত্তা সংস্থা, দুঃখিত, ব্ল্যাক ওয়াটার হলো গোয়েন্দা সংস্থার নাম। তাহলে ব্ল্যাক ওয়াটারটা কি? 27 সঠিক উত্তর কোনটা হবে? ডি বা ঘ। ব্ল্যাক ওয়াটার হলো গোয়েন্দা সংস্থার নাম। ব্ল্যাক ওয়াটার কি? গোয়েন্দা সংস্থার নাম। আচ্ছা, এরপরের প্রশ্ন চলে যাই। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
28 সঠিক উত্তর কোনটা হবে? মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও কোনটা সঠিক উত্তর হবে। সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? কোনটা কোনটা সঠিক উত্তর হবে? সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশের সংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? আচ্ছা, তাহলে সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হলো ভুটানে। কোথায়? ভুটানে। সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব হলো ভুটানে। বলা হয় যে 1 বর্গ কিলোমিটারে মাত্র 45 জন। কতজন? 1 বর্গ কিলোমিটারে মাত্র 45 জন। এবং এই দেশের জনসংখ্যা 2022 সালের রিপোর্ট অনুযায়ী ছিল 7.5 লক্ষ। এখন 2025 সালে উইকিপিডিয়া রিপোর্ট অনুযায়ী ভুটানের জনসংখ্যা মাত্র 10 লক্ষের মতো, 10 লক্ষের কাছাকাছি, একটু কম বেশি হবে। যে ভুটানের জনসংখ্যা কত? 10 লক্ষের একটু কম বা বেশি এরকম হবে। এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের জনসংখ্যার ঘনত্ব কত? মাত্র 45 জন। হচ্ছে আমরা জানি বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে সম্ভবত এই বছর 1255 জন প্রতি বর্গ কিলোমিটারে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 1255 জন। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। হ্যালোইন। হ্যালোইন কি? ধর্মীয় উৎসব, রাজনৈতিক উৎসব, বিজয় উৎসব নাকি স্বাধীনতা উৎসব? হ্যালোইন, হ্যালোইনটা কি? দ্রুত কমেন্ট করে জানাও হ্যালোইন কি? ধর্মীয় উৎসব, রাজনৈতিক উৎসব, বিজয় উৎসব নাকি স্বাধীনতা উৎসব? কোনটা? হ্যালোইন কি? কোনটা সঠিক উত্তর হবে? হ্যালোইন হলো ধর্মীয় উৎসব। খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসবের নাম কি? হ্যালোইন। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 30 নম্বর। বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে উদযাপিত হয়? 1 জুন, 11 জুলাই, 7 জুলাই, 11 জুন। বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখ? বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে? কমেন্ট করে জানাও দ্রুত। বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখ? বিশ্ব জনসংখ্যা দিবস হলো 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস কবে? 11 জুলাই। এরপরের প্রশ্ন চলে যাই আমরা। দেখো পরের প্রশ্নটা, যে man is the measure of all things. Man is the measure of all things. তাহলে এই উক্তিটি কার? প্রোটোগোরাস, জর্জিয়াস, স্বামী বিবেকানন্দ, আল্লামা ইকবাল। এই উক্তিটি কার? man is the measure of all things। এই উক্তিটি কার? প্রোটোগোরাস, জর্জিয়াস, স্বামী বিবেকানন্দ নাকি আল্লামা ইকবাল? কার? এই উক্তিটি হলো প্রোটোগোরাস। কার উক্তি? man is the measure of all things উক্তিটি কার? প্রোটোগোরাসের। এরপরে প্রশ্ন চলে যাই আমরা। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, কোন কবি লিখেছেন? মোহাম্মদ মনিরুজ্জামান, আসাদ চৌধুরী, কামাল চৌধুরী, আল মাহমুদ। মুক্তিযোদ্ধা ভিত্তিক এটা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, কোন কবি লিখেছেন? মোহাম্মদ মনিরুজ্জামান, আসাদ চৌধুরী, কামাল চৌধুরী, আল মাহমুদ। সঠিক উত্তর কোনটা হবে? বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। কোন কবি লিখেছেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ মনিরুজ্জামান। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ লিখেছেন মনিরুজ্জামান। এরপরে প্রশ্নে চলে যাই আমরা। ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র। ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র উক্তিটি কার? প্লেটো, অ্যারিস্টটল, হবস, প্যারেটো। উক্তিটি কার? ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র উক্তিটি কার? কোনটা সঠিক উত্তর হবে? প্লেটো, অ্যারিস্টটল, হবস নাকি প্যারেটো? সঠিক উত্তর কোনটা হবে? হিস্টোরি ইজ আ গ্রেভয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস। ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র। হিস্টোরি ইজ আ গ্রেভয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস। এই উক্তিটি কার? প্লেটো, অ্যারিস্টটল, হবস নাকি প্যারেটো? উক্তিটি কার? উক্তিটি হলো প্যারেটো। কার উক্তি? প্যারেটো। ভালফ্রেডো প্যারেটো। ভালফ্রেডো প্যারেটোকে ইনি হলেন একজন ইটালিয়ান সোসিওলজিস্ট, ইতালিয়ান সমাজবিজ্ঞানী। ভালফ্রেডো প্যারেটোর উক্তি ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র। হিস্টোরি ইজ আ গ্রেভয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস। হিস্টোরি ইজ আ গ্রেভয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস। উক্তিটি কার? ভালফ্রেডো প্যারেটো। উনি হলেন একজন ইতালিয়ান সোসিওলজিস্ট, ইতালিয়ান সমাজবিজ্ঞানী ভালফ্রেডো প্যারেটো। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা।
নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে। প্রশ্নটা দেখো যে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে, এই বিধির নাম কি? ফিশারের বিধি, গেসামের বিধি, বেনহামের বিধি, এডাম স্মিথের বিধি। কার বিধি হবে? কোনটা হবে সঠিক উত্তর? নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে, এই উক্তিটি কার? এই বিধির নাম কি? ফিশারের বিধি, গেসামের বিধি, বেনহামের বিধি নাকি এডাম স্মিথের বিধি? সঠিক উত্তর কোনটা হবে? নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে, এটা হলো গেসামের বিধি। এই বিধির নাম কি? গেসামের বিধি। পরের প্রশ্নে চলে যাই আমরা। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী, the first elected prime minister of the world, the first elected prime minister of the world, বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী, চন্দ্রিকা কুমারাতুঙ্গা, শ্রীমাভো বন্দর নায়েক নাকি বেনজির ভুট্টো? তাহলে বিশ্বের প্রথম নির্বাচিত ফার্স্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রথম নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ফার্স্ট ইলেক্টেড লেডি প্রাইম মিনিস্টার, ফার্স্ট ইলেক্টেড লেডি প্রাইম মিনিস্টার অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী, চন্দ্রিকা কুমারাতুঙ্গা, শ্রীমাভো বন্দ্যোপাধ্যায় নাকি বেনজির ভুট্টো? কোনটা সঠিক উত্তর হবে? দ্রুত কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে। বিশ্বের নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, বিশ্বের নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়। শ্রীমাভো বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন কি? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। আর বেনজির ভুট্টো কে? বেনজির ভুট্টো হলেন বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা মুসলিম প্রধানমন্ত্রী। বেনজির ভুট্টো কে? বিশ্বের প্রথম নির্বাচিত মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। বিশ্বের প্রথম নির্বাচিত মুসলিম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। আচ্ছা, এরপরে প্রশ্নটিতে চলে যাই আমরা। দেখো, কোন দেশে হাউস অফ কমন্স পার্লামেন্ট নিম্নকক্ষ, অর্থাৎ কোন দেশের নিম্নকক্ষ পার্লামেন্ট এর নাম হলো হাউস অফ কমন্স? কোন দেশে হাউস অফ কমন্স হলো পার্লামেন্টে নিম্নকক্ষ? কোন দেশ? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য। সঠিক উত্তর কোনটা হবে? কোন দেশে হাউস অফ কমন্স পার্লামেন্টের নিম্নকক্ষ? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাকি যুক্তরাজ্য? সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, দ্রুত কমেন্ট করে জানিয়ে তো কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হলো যুক্তরাজ্য। আমরা জানি যুক্তরাজ্যের আইনসভা বা পার্লামেন্ট হলো 2 কক্ষ বিশিষ্ট। যুক্তরাজ্যের আইনসভা বা পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? মনে রাখতে হবে 2 কক্ষ বিশিষ্ট। যুক্তরাজ্যের আইনসভা বা পার্লামেন্ট হলো 2 কক্ষ বিশিষ্ট। আচ্ছা, তাহলে নিম্ন কক্ষের নাম হলো হাউস অফ কমন্স। নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স। আর উচ্চ কক্ষের নাম কি? হাউস অফ লর্ডস। তাহলে যুক্তরাজ্যের পার্লামেন্ট বা আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। নিম্ন কক্ষ হাউস অফ কমন্স, উচ্চ কক্ষের নাম কি? হাউস অফ লর্ডস। উচ্চ কক্ষের নাম কি? হাউস অফ লর্ডস। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই আমরা। মাদার অফ অল বোমস কোন দেশের তৈরি? মাদার অফ অল বোমস এটা কোন দেশের তৈরি? কোনটা সঠিক উত্তর হবে? রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি। মাদার অফ অল বোমস কোন দেশের তৈরি? কোনটা সঠিক উত্তর হবে? মাদার অফ অল বোমস MAB মুভ এটা কোন দেশের তৈরি? রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান নাকি জার্মানি? কোন দেশে? সঠিক উত্তর হবে কোনটা? যুক্তরাষ্ট্র। মাদার অফ অল বোম কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের তৈরি। এরপরে প্রশ্ন চলে যাই আমরা যে রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি কোন সাগরের তলদেশে ডুবেছিল? রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি কোন তলদেশে ডুবেছিল? কৃষ্ণ সাগর। কোন সাগরের তলদেশে ডুবেছিল? কৃষ্ণ সাগর, বেরেন্ট সাগর, বেরিং সাগর, উত্তর মহাসাগর। কোনটা সঠিক উত্তর হবে? রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি কোন সাগরের তলদেশে ডুবেছিল? সঠিক উত্তর হবে বেরেন্ট সাগর। কোনটা? বেরেন্ট সাগর। এরপরে প্রশ্ন চলে যাই আমরা যে সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? কেপটাউন, ফ্রিটাউন, লিমা, সুভা। তাহলে সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? কেপটাউন, ফ্রিটাউন, লিমা নাকি সুভা? সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? কোনটা হবে?
হ্যাঁ, কমেন্ট করে জানাও। সিয়েরা লিওনের রাজধানীর নাম হলো ফ্রি টাউন। সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? ফ্রি টাউন। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। কসোভো, এই কসোভো দেশটা কোথায় অবস্থিত? কি দক্ষিণ ইউরোপে, নাকি পূর্ব ইউরোপে, নাকি দক্ষিণ পূর্ব ইউরোপে, নাকি দক্ষিণ পশ্চিম ইউরোপে? কোনটা সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে জানাও। কসোভো এটি কোথায় অবস্থিত? কসোভো এটি কোথায় অবস্থিত? কোনটা সঠিক উত্তর হবে? দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, দক্ষিণ পূর্ব ইউরোপ, নাকি দক্ষিণ পশ্চিম ইউরোপ? কোনটা সঠিক উত্তর হবে? তাহলে কসোভো কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব ইউরোপে। কোথায়? দক্ষিণ পূর্ব ইউরোপে। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, বেইজিং। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, নাকি বেইজিং? আচ্ছা, বিশ্বের রাজধানী বলা হয় কোন কোন শহরকে, কোন নগরীকে? নিউ ইয়র্ক। কেন নিউ ইয়র্ককে বিশ্বের রাজধানী বলা হয়? কারণ এখানে হলো জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত। নিউ ইয়র্কে কি অবস্থিত? জাতিসংঘের প্রধান কার্যালয়। এছাড়াও বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি, গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হলো নিউ ইয়র্ক। বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি, যোগাযোগ, গণমাধ্যম কিংবা কূটনীতির অন্যতম প্রধান কেন্দ্র হলো নিউ ইয়র্ক। এবং জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। এই জন্য বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। কোথায় অবস্থিত এটা? যুক্তরাষ্ট্রে বা আমেরিকায়, ইউএসএ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে চলে যাই আমরা। পারস্যের বর্তমান নাম কি? থাইল্যান্ড, তুরস্ক, ইরাক, ইরান। পারস্যের বর্তমান নাম কি? কোনটা সঠিক উত্তর হবে? থাইল্যান্ড, তুরস্ক, ইরাক, ইরান। প্রাচীন পারস্যের বর্তমান নাম হলো ইরান। প্রাচীন পারস্যের বর্তমান নাম কি? ইরান। আচ্ছা, এই প্রশ্নটা দেখো। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ, আরব অঞ্চলে বসন্ত, আরব রাজতন্ত্র, নাকি আরবীয় মহিলাদের ক্ষমতায়ন? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও, ঝটপট কমেন্ট করো। কোনটা সঠিক উত্তর হবে? ৪৬ সঠিক উত্তর কোনটা হবে? যে আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ, নাকি আরব অঞ্চলের বসন্ত, আরবের রাজতন্ত্র, নাকি আরবীয় মহিলাদের ক্ষমতায়ন? সঠিক উত্তর হলো আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। তাহলে আরব বসন্ত মানে কি? আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। আচ্ছা, এরপরে প্রশ্নটা চলে যাই আমরা। ইংল্যান্ডের কোন রাজা মেগনা কার্টায় স্বাক্ষর করেন? ইংল্যান্ডের কোন রাজা মেগনা কার্টায় স্বাক্ষর করেন? রাজা জন, নাকি জেমস, এডওয়ার্ড, জর্জ? কোনটা সঠিক উত্তর হবে? ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেন? কোন রাজা? জন, জেমস, এডওয়ার্ড, নাকি জর্জ? কোনটা সঠিক উত্তর হবে? আচ্ছা, তাহলে রাজা জন। সঠিক উত্তর কোনটা হবে? রাজা জন। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টায় স্বাক্ষর করেন? রাজা জন। কবে? 1215 সালে। 1215 সালে রাজা জন মেগনা কার্টায় কি করেন? স্বাক্ষর করেন। কে স্বাক্ষর করেন? রাজা জন। আচ্ছা, এবং এই মেগনা কার্টাকে কি বলা হয়? মেগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। কি বলা হয়? মেগনা কার্টাকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। এবং এটা আরেকটা নামে পরিচিত, সেটা হলো গ্রেট চার্টার। এই মেগনা কার্টা আরেকটা নামে পরিচিত, সেটা হলো গ্রেট চার্টার। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বা গ্রেট চার্টার বলা হয় কাকে? এই মেগনা কার্টাকে। এবং এটা স্বাক্ষরিত হয় 1215 সালে। কে স্বাক্ষর করেন? রাজা জন। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই আমরা। বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি কোনটি? বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি কোনটি? জেনেভা চুক্তি, কিয়োটো চুক্তি, সিটিপিটি চুক্তি, নাকি রোম চুক্তি? 46 সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করে জানাও। যে বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি কোনটি? জেনেভা চুক্তি, কিয়োটো চুক্তি, সিটিপিটি চুক্তি, নাকি রোম চুক্তি? বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি কোনটি?
বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি হলো কিয়োটো চুক্তি। বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি কোনটি? কিয়োটো চুক্তি। 46 এর খ। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত? হিমালয়, আল্পস, ইউরাল এগুলো কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত না ভঙ্গিল পর্বত না ক্ষয়জাত পর্বত না স্তূপ পর্বত? হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত? আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত নাকি স্তূপ পর্বত? কোনটা সঠিক উত্তর হবে? 47 এর সঠিক উত্তর কোনটা হবে? হিমালয় পর্বত। হিমালয়, আল্পস, ইউরাল এগুলো কোন ধরনের পর্বত? সঠিক উত্তর হবে হ, ভঙ্গিল পর্বত। হিমালয়, আল্পস এবং ইউরাল এগুলো হলো ভঙ্গিল পর্বত। এরপরের প্রশ্ন চলে যাই আমরা। ধবলগিরি, ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? পাকিস্তান, ভুটান, নেপাল, ভারত। সঠিক উত্তর কোনটা হবে? ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? পাকিস্তান, ভুটান নাকি নেপাল না ভারত? কোনটা সঠিক উত্তর কোনটা হবে? ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? পাকিস্তান, ভুটান, নেপাল, ভারত। সঠিক উত্তর হবে নেপাল। ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? তাহলে নেপালে অবস্থিত। পরের প্রশ্নে চলে যাই আমরা যে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? ক্যাম্পিয়ান, বৈকাল, পিতসাগর নাকি মান্নান উপসাগর? কোনটা সঠিক উত্তর হবে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? ক্যাম্পিয়ান, বৈকাল, পিতসাগর নাকি মান্নান উপসাগর? কোনটা সঠিক উত্তর হবে? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? তাহলে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হলো ক্যাম্পিয়ান। কোনটা? 49 ক, ক্যাম্পিয়ান। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? ক্যাম্পিয়ান। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, শীতল মরুভূমি কোনটি? শীতল মরুভূমি কোনটি? লাদাখ, আরব মরুভূমি, সাহারা নাকি রাব আল খালি? তাহলে শীতল মরুভূমি কোনটি? লাদাখ, আরব মরুভূমি, সাহারা নাকি রাব আল খালি? কোনটা সঠিক উত্তর কোনটা হবে? একটু কমেন্ট করে জানাও দ্রুত। শীতল মরুভূমি কোনটি? সঠিক উত্তর কোনটা হবে? শীতল মরুভূমি হলো লাদাখ। ক নম্বরটা। শীতল মরুভূমি কোনটি? লাদাখ। এরপরে প্রশ্ন চলে যাই আমরা। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান, সাইপ্রাস, গ্রিস নাকি রোমানিয়া? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান, সাইপ্রাস, গ্রিস নাকি রোমানিয়া? কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট করে জানাও। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হলো ভুটান। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটা? ভুটান। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোন মহাদেশে অবস্থিত? এশিয়ায় নাকি অস্ট্রেলিয়ায় নাকি আফ্রিকায় নাকি উত্তর আমেরিকায়? পৃথিবীর বৃহত্তম হীরক খনি এশিয়ায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় নাকি উত্তর আমেরিকায়? 52 সঠিক উত্তর কোনটা হবে? একটু কমেন্ট করে জানাও। কোনটা হবে? 52 সঠিক উত্তর কোনটা হবে? পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত আফ্রিকায়। আফ্রিকা মহাদেশে পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত? আফ্রিকায়। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, বাংলাদেশের সংবিধান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইনের চোখে সব নাগরিক সমান। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ধারা 7, ধারা 27, ধারা 37, ধারা 47। 53 সঠিক উত্তর কোনটা হবে? একটু দ্রুত কমেন্ট করে জানাও। যে আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? আইনের চোখে সবাই সমান, এটা হলো বাংলাদেশের সংবিধানের ধারা 27। 27 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনের চোখে সবাই কি ইকুয়াল বা সমান। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাবিলন, গ্রিস, মিশর, চীন। কোনটা সঠিক উত্তর হবে? কমেন্ট করে জানাও। প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাবিলন, গ্রিস, মিশর নাকি চীন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ব্যাবিলন।
তাহলে ব্যাবিলন সভ্যতার সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি আমরা, কোন খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? কোন খলিফার শাসনামলে, কোন খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? হারুনুর রশিদ, আল মামুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আল ওয়ালিদ? কোন খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? উত্তর হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। এরপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেখো, প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? ইতালীয়, চৈনিক, হরপ্পা, মিশরীয়? প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, শর্টকাট কমেন্ট করো যে প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? ইতালীয়, চৈনিক, হরপ্পা নাকি মিশরীয়? তাহলে প্যাপিরাস হলো কোনটা হবে সঠিক উত্তর? মিশরীয়। প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? মিশরীয় সংস্কৃতির সাথে। এরপরে প্রশ্নে চলে যাই আমরা। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন, বেলজিয়াম, নাইজেরিয়া নাকি মঙ্গোলিয়া? তাহলে ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন, বেলজিয়াম, নাইজেরিয়া নাকি মঙ্গোলিয়া? কোন দেশের ভাষা? ক্যাটালন কোন দেশের ভাষা? আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ক্যাটালন হলো স্পেনের ভাষা। ক্যাটালন কোন দেশের ভাষা? সঠিক উত্তর 57 ক, স্পেন। তারপর 18 নম্বরে চলে যাই আমরা। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? মেঘনাদবধ, রৈবতক, গিলগামেশ নাকি বৃত্ত সংহার? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? মেঘনাদবধ, রৈবতক, গিলগামেশ নাকি বৃত্ত সংহার? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? মেঘনাদবধ, রৈবতক, গিলগামেশ নাকি বৃত্ত সংহার? কোনটা সঠিক উত্তর হবে? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। 58 সঠিক উত্তর কোনটা হবে? সি। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? গিলগামেশ। এরপরের প্রশ্নে চলে যাই। কোনটি জাপানি গাড়ি? দেখো, জাপানি গাড়ি কোনটি? টয়োটা, মার্সিডিজ, ফোর্ড নাকি ভক্সওয়াগন? কোনটি জাপানিজ গাড়ি? সঠিক উত্তর কোনটা হবে? টয়োটা, মার্সিডিজ, ফোর্ড নাকি ভক্সওয়াগন? কোনটি জাপানিজ গাড়ি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, টয়োটা এটি হলো জাপানি গাড়ি। টয়োটাটা কি? জাপানি। তাহলে টয়োটা কোন দেশের গাড়ি? জাপানি। আর যদি আছে মার্সিডিজ, মার্সিডিজ হলো তোমার জার্মানি। মার্সিডিজ কি? জার্মানি। মার্সিডিজ জার্মানি। ফোর্ড, ফোর্ড যুক্তরাষ্ট্র। ফোর্ড কি? ফোর্ড যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি গাড়ি কোম্পানি হলো ফোর্ড। আর ভক্সওয়াগন কোনটি? এটাও জার্মানি। ভক্সওয়াগন কোনটি? কোন দেশ? জার্মানি। তারপরে তোমার বিএমডব্লিউ বা অডি, এই দুটো, এগুলো যদি বলি, এগুলো জার্মানি। বিএমডব্লিউ, অডি, ভক্সওয়াগন, মার্সিডিজ এগুলো হলো জার্মানি। আর টয়োটা কোন দেশের? টয়োটা হলো জাপান। আর ফোর্ড যুক্তরাষ্ট্র। আচ্ছা, এরপরে প্রশ্ন চলে যাই। শুক্র গ্রহের অপর নাম কি? শুক্র গ্রহের অপর নাম কি? শুক্র তারা, সন্ধ্যা তারা, সিরিয়াস নাকি ক এবং খ? মানে শুক্র তারা, সন্ধ্যা তারা, এই দুইটা নাকি সিরিয়াস? কোনটা সঠিক উত্তর হবে? শুক্র গ্রহের অপর নাম কি? শুক্র তারা, সন্ধ্যা তারা, সিরিয়াস, ক নাকি ক ও গ? কোনটা? শুক্র গ্রহের অপর নাম হবে, সঠিক উত্তর হবে ঘ, শুক্র তারা এবং সন্ধ্যা তারা। তাহলে শুক্র গ্রহের অপর নাম কি? শুক্র তারা বা সন্ধ্যা তারা। আমরা জানি আমাদের এই সৌরজগতের গ্রহ কয়টি? 8টি। সৌরজগতের গ্রহ কয়টি? সৌরজগতের গ্রহ কয়টি? 8টি। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং কি নেপচুন। 8টি গ্রহ আমাদের এই সৌরজগতে। এখন বলো তো তোমরা যে চাঁদ এটা কোন গ্রহের উপগ্রহ? চাঁদ এটা কোন গ্রহের উপগ্রহ? তো কমেন্ট করে জানো তো, চাঁদ এটা কোন গ্রহের উপগ্রহ? জানো তোমরা? চাঁদ এটা, আমরা জানি চাঁদ একটা উপগ্রহ। এটা কোন গ্রহের উপগ্রহ?
চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। তাহলে আমাদের পৃথিবী হলো একটা গ্রহ এবং এই পৃথিবী গ্রহের উপগ্রহ হলো একমাত্র উপগ্রহ কি চাঁদ। ঠিক আছে, আজকে এতটুকুই। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরশু দিন বি ইউনিটের পরীক্ষা দিবা, সবার জন্য শুভকামনা রইল। পাশাপাশি এখন এই শেষ মুহূর্তে এসে তোমরা নতুন তেমন কিছু পড়ার দরকার নাই, আগে যেগুলো পড়ছো এগুলো রিভাইজ দিতে থাকো। বিশেষ করে আমি গত ক্লাসে তোমার জিকে এর জন্য যে সাজেশন গুলো বা যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছি, ওই টপিকগুলো একটু এক নজর দেখে যাবা। শুধু যে টপিকগুলো গত ক্লাসে দিয়েছিলাম জিকের জন্য, ওই টপিকগুলো একটু এক নজরে দেখে যাবা। পাশাপাশি বাংলা ইংরেজিও দেখবে। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।